অরুণের কথা শুনে জেডি ডান দিকে ফিরে অরুণের দিকে তাকায়। জেলি শব্দটা মারাত্মক অদ্ভুত লাগলো তার কাছে, তাই বলে তার নামটাকে একেবারে জেলি বানিয়ে দিবে। চোখ মুখ কুচকে আওড়ায় জেলি। অরুণ হাসলো। জেডির পাশ থেকে আকাশ আর জেডির সামনে এসে দাঁড়ালো। জেডি চোখ ছোট ছোট করে বলে, বাচ্চাটা তোর সাথে থাকে তাই না? অরুণ হেসে বলে, অবশ্যই, আমি ওর বাবা। কথাটা বলে পাশে উকি দিলে দেখলো আকাশ তার দিকে তাকিয়েছে, দেখে মনে হচ্ছে চোখ দুটো রাগের আভা। অরুণের চোখ ছোট ছোট হয়ে আসে। মাথা চুলকালো ছেলেটা। কিছু তো মানে না আকাশ। সেই দেশ ধরেই পুরো 2 বছর বাংলাদেশে পা রাখলো না, কিন্তু রাগের সময় 16 আনা রাগে। আজব পাবলিক। অরুণ দৃষ্টি ফিরিয়ে জিডির দিকে চেয়ে বলে, মানে আমি সিজনের 2 নাম্বার মামা, বুঝলি? বাচ্চাটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। কি ভালো আমার বাচ্চা, মানে ভাগ্নেটা। কথাটা বলে আকাশের দিকে তাকালে মনে হলো আকাশ স্বাভাবিকই আছে। অরুণ স্বস্তি পেল। জেডি অরুণের দিকে এগিয়ে এসে কটমট চোখে চেয়ে বলে, তুই ইচ্ছে করে ওকে আমার নাম জেলি শিখিয়েছিস তাই না? অরুণ বাঁ হাত এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, বুঝলাম তুই জ্যোতিষী। হাতটা দেখে বলে দে আমার। যেটি বাঁকা হেসে বলে, হাত দেখতে হয় না আমার। নেক্সট উইকে তুই অনামিকাকে বিয়ে করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবি, লাইক পাগলা কুত্তা। জেডির মুখে হঠাৎ অনামিকার নাম শুনে অরুণের মুখ থমথমে হয়ে যায়। অবাক হলো না, কারণ তাদের ফ্রেন্ড আনিকার সাথে তার যোগাযোগ না থাকলেও আকাশ আর জেডির সাথে সে যোগাযোগ আছে এটা অরুণ জানে। কিন্তু অবাক হয় জেডির বলা কথা শুনে। সে কেন অনামিকার পেছনে ঘুরতে যাবে? গত 2 বছরের বেশি যাকে চোখেই দেখলো না, তার পেছনে নতুন করে ঘুরবে কেন? অরুণ উত্তর করে, আমার রুচি আগের চেয়ে ভালো, বিবাহিত নারীদের দিকে তাকাই না। যেটি শব্দ করে হাসে। অরুণ বিরক্ত হয়, নিজেকে সামলে নেয় দ্রুত, হেসে বলে, শোন, সৃজনের জেলি খুব পছন্দের খাবার, বুঝলি? মাঝে মাঝে ওকে তোর কাছে পাঠিয়ে দিলে তুই জামা কাপড় খুলে নিজেকে সার্ভ করিস ওর সামনে। বেস্ট অফ লাক। যেটি অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? অরুণ হাসলো। জেটির দিকে মুখ এগিয়ে আনতে আনতে বলে, আয় ভাগ্নের, আগে আমি টেস্ট করে দেখি তো জেলির গোডাউনটার স্বাদ কেমন। জেডি হেসে নিজেও অরুণের দিকে এগোয়। অরুণ এটা দেখে দ্রুত দুপা পেছয়, কোমরে হাত রেখে বলে, ছি, আগে তো শুধু আকাশের দিকে নজর ছিল, এখন আমার দিকেও। ছি ছি ছি। মানুষের উন্নতি হয় আর তোর অবনতি, ছি। জেডি রেগে তাকায় অরুণের দিকে। আকাশ ফোনে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করছিল। অরুণের এত জোরে কথা বলায় অসহ্য রকম বিরক্তি নিয়ে মাথা উঁচু করে তাকায়। কিছু বলার আগেই অরুণ এগিয়ে এসে আকাশের মুখ থেকে মাস্ক খুলে নেওয়ার জন্য ডান হাত বাড়ালে আকাশ বিরক্ত হয়ে অরুণের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। রেগে বলে, কি প্রবলেম? অরুণ চোখ ছোট ছোট করে বলে, নতুন বইয়ের মতো মুখ ঢেকে আছিস কেন? অনেকদিন দেখি না, বন্ধুকে মুখটা দেখিয়ে ধন্য হ। আকাশ আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, তোকে মুখ দেখানোর জন্য দেশে ফিরিনি আমি। অরুণ অবাক হয়ে বলে, তো কাকে মুখ দেখানোর জন্য ফিরলি? বউকে তো মা। এটুকু বলেই থেমে যায় অরুণ। আকাশ রেগে তাকিয়েছে বেচারার দিকে। অরুণ ঢোক গিলল, এই শালা স্মৃতি হারিয়ে বউ মানে না। তাদের সত্যি শুনলে তো এ শুধু রেগেই যায়। তাই আর এই বাক্য শেষ করলো না। অতঃপর সে মেকি হেসে বলে, না মানে ভেরি সরি। আমি বলতে চাইছিলাম তুই চরম সিঙ্গেল, তোর বউ থাকতেই পারে না, আর বাচ্চা তো বিলাসিতা। কথাগুলো বলে অরুণ মনে মনে বিড়বিড় করে, তোর কপালে বহুত দুঃখ আছে রে আকাশ। এখনো আকাশকে নিজের দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে অরুণ অসহায় চোখে তাকায়। রাগলে সোনালি চোখগুলো কেমন ঝিলিক দেয় দেখ। অরুণ আকাশের উদ্দেশ্যে হতাশ কণ্ঠে বলে, ভাইরে, একটু কম করে রাখিস। আগের মতো তো লেন্স পড়িস না। রেগে তাকালে মনে হয় আমার সামনে সত্যিকারের নাগিন দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। দূরের মাঝে গোল হয়ে বসা সন্ধ্যাদের দিকে চেয়ে। অরুণের উপর যা রেগেছিল তার কয়েকশো গুণ বেড়ে গেল বোধহয়। কারণটা অবশ্য সন্ধ্যার সব ফ্রেন্ড সার্কেলের মাঝে দুটো ছেলে, অর্থাৎ সাইপ আর জাবিরকে নিয়ে। আকাশ আর এখানে দাঁড়ালো না। অরুণকে পাশ কাটিয়ে ভিসির অফিসের দিকে এগিয়ে যায়। ডান দিকে ঘাড় বাঁকিয়ে আরেকবার দেখলো সন্ধ্যাদের। পায়ের গতি বাড়ালো। অরুণ আকাশকে যেতে দেখে স্বস্তি পেল। জেডির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোদের মাঝে কি সব ঠিক হয়ে গেছে?
যেটি থমথমে কণ্ঠে বলে, আমার সাথে এভির সব ঠিক হলে তো তোর আর তোর সো কল্ড আন্টির সাথে এভির মাঝে ঝামেলা চলতো ডিয়ার। অরুণ হেসে জেডির কাঁধে হাত রেখে বলে, সত্যি বলতে তুই মানুষটা খারাপ না, কিন্তু আমার তোকে জাস্ট অসহ্য লাগে। জেডি অরুণের দিকে বেশ কয়েক সেকেন্ড দৃষ্টি রেখে বলে, বিশ্বাসঘাতকের লিস্টে তোর আগে কেউ যেতে পারবে না। অরুণ জেডির কথা শুনে শব্দ করে হাসে, হাসতে হাসতে বলে, তোর সাথে আমি একমত। জেডি কেমন করে যেন তাকায় অরুণের দিকে, দীর্ঘশ্বাস ফেলে টপিক পাল্টে হেসে বলে, এভির ক্যারেক্টার একেবারে লুজ হয়ে গিয়েছে বুঝলি অরুণ। বিয়েত্তা মেয়েদের দিকে নজর দেয়, ওকে দ্রুত বিয়ে দিতে হবে, মেয়ে খোঁজ। কথাটা বলে সে অরুণের পাশ কাটিয়ে ভিসির রুমের দিকে যায়। যেতে যেতে বলে, তোদের বলা বানোয়াট গল্পের নায়িকা এক বাচ্চার মাকে যেন আনিস না আবার। এভি ওর চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করে। অরুণ অবাক হলো। নায়িকা বলতে জেডি সন্ধ্যাকে বুঝিয়েছে এটা বুঝেছে, কিন্তু আকাশ বিয়েত্তা মেয়েদের দিকে নজর দেয় মানে? ইংল্যান্ডে কোনো বিবাহিত মেয়েকে পছন্দ করে ফেলেছে নাকি আকাশ? কিন্তু এটা তো অসম্ভব। যেই পোলা সিঙ্গেল মেয়েদের দিকেই তাকায় না, সে বিবাহিত মেয়েদের দিকে তাকাবে? অরুণ মাথা চুলকালো। এই জেলিটা তাকে টেনশনে ফেলার জন্য নিশ্চয়ই ভুলভাল বলে গেল। কিন্তু সন্ধ্যাকে নিয়ে এভাবে বলায় অরুণের রাগ হলো, সাথে আফসোসও হলো। ইস, আকাশের সব মনে থাকলেও সন্ধ্যা মালতীকে নিয়ে কেউ এভাবে বলেছে শুনলে আকাশ কত না রিয়্যাক্ট করতো। অরুণ এসব চিন্তা বাদ রেখে সন্ধ্যাদের দিকে যেতে গিয়েও গেল না। আবার যখন ক্লাস থাকবে তখন আসবে, তাহলে সন্ধ্যা আর রাখবে না। এখন গেলে চারটে কথা শোনাবে তাকে, তাই অরুণ সন্ধ্যাদের উল্টো দিকে পথ ধরল। সন্ধ্যাকে শান্ত দেখে বুঝলো ও এখনো আকাশকে দেখেনি, নয়তো সন্ধ্যা এত রিল্যাক্স থাকতো না। দেখা যাক এদের কি হয়। সে আর আসমানি নয়ন কিছুক্ষণ আগে আকাশের বাংলাদেশে আসার খবর জানতে পেরে আসমানি নয়ন আকাশকে কল করলে আকাশ জানিয়েছে তার কিছু কাজ আছে, আজ সন্ধ্যার পর বাড়ি ফিরবে। ভার্সিটির মাঝে বসে সন্ধ্যারা পাঁচ বন্ধু মিলে খিচুড়ি খেয়েছে। যদিও সন্ধ্যা লামিয়ার হাত থেকে শুধু দুবার মুখে নিয়েছিল, সকলে অনেক জোর করায় তার নাকি খেতে ইচ্ছে করছিল না। কোনো কারণে সন্ধ্যা আপসেট, এটা সবাই বুঝলেও জিজ্ঞেস করেনি। বলবে না এই মেয়ে মারাত্মক রকম চাপা স্বভাবের। খাবার শেষে সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা একটা শপের উদ্দেশ্যে বের হয়, কারণ সন্ধ্যার পায়ে জুতা নেই। এখন জুতো না কিনলে ভার্সিটির পরবর্তী ক্লাসগুলো খালি পায়ে করতে হবে। তাছাড়া ক্লাসের মাঝে গ্যাপ আছে, এজন্য সবাই বেরিয়েছে ভার্সিটি থেকে। লামিয়ার স্কুটি লামিয়া আসছে, জাবির আর সাইব জাবিরের বাইকে, সাথে সিজন। মায়ের সাথে স্কুটি করে ঘোরাফেরার পছন্দ হলেও বাইক সিজনের বেশি পছন্দের। সিজনের এই অভ্যাসটা অবশ্য জাবিরই করিয়েছে, সে সুযোগ পেলেই সিজনকে নিয়ে এদিক ওদিক চক্কর দিয়ে আনে। সন্ধ্যা আর সাফা সন্ধ্যার স্কুটিতে, সাফা লামিয়ার স্কুটিতে কখনো ওঠে না। উঠলে সবসময় সন্ধ্যার স্কুটিতেই ওঠে। ওর মতে লামিয়া স্কুটি চালাতে পারে না, ভয় পায় সে লামিয়ার স্কুটিতে উঠতে। মূলত লামিয়া জোরে চালায়, সাথে হঠাৎ এদিক থেকে ওদিক নেয়। কিন্তু সন্ধ্যার সিজনকে নিয়ে সবসময় সাবধানে চালায়, গতিও কম থাকে। আর সাফাও স্বস্তি পায় সন্ধ্যার স্কুটিতে উঠে। শপের সামনে এসে সন্ধ্যা স্কুটি সাইড করে, এরপর দুই বান্ধবী নেমে পড়ে স্কুটি থেকে। লামিয়া জাবিরদের বাইক আর স্কুটি সাইড করা দেখে বুঝলো ওরা তাদের আগেই এসে পৌঁছেছে। সাফা সন্ধ্যার হাত ধরে ভেতরে যেতে নিলে সাফা সন্ধ্যার হাত টেনে ধরে। সাফা ভুরু কুচকে বলে, সন্ধ্যা ভুরু কুচকে বলে, কিছু বলবি? সাফা জিজ্ঞেস করে, ওভাবে ব্যাটিং করলে কিভাবে? তোকে চিনতে পারছিলাম না। সন্ধ্যা মৃদু হেসে বলে, এটা এমন কিছু নয়, ছোটবেলায় আমার দুইটা ভাইয়া আমাকে নিয়ে ক্রিকেট খেলতো, ভালোই লাগতো আমার। এরপর অনেক কারণে ঘরকুনো হয়ে গেলাম, ভুলেই গিয়েছিলাম। কিন্তু ভার্সিটি এসে সাইব জাবিরের সাথে খেলেছিলাম বেশ কয়েকবার, ওরা প্রশংসা করেছিল। ছোটবেলায় ভালো লাগতো, সেখান থেকে শুধু ব্যাটিংটাই পারি, আর কিছু পারি না। সাফা ভুরু কুচকে বলে, তোর তো একটা ভাইয়া মানে সৌম্য ভাইয়া, আজ দুটো বললি কেন? সাফার কথায় সন্ধ্যার মুখ থমথমে হয়ে যায়, ভাবুক হয়। কিছুক্ষণ পর বলে, ভাইয়া তো একটাই, তবে কিছু একটা ঘটনায় দুটো ভাইয়া ছিল। সাফা অবাক হয়ে বলে, সৌম্য ভাইয়া দুটো হয়ে যেত নাকি? সাফার বোকা কথায় সন্ধ্যা হেসে ফেলে। কথাটা বলে সাফা নিজেই বোকা বনে যায়। সন্ধ্যা নিজেকে সামলে বলে, এমন নয়, আরেকদিন বলবো। লামিয়া যে বলে আগে তুই ভীতু ছিলি, ও মেবি মিথ্যে বলে তাই না?
আজকের পর তো আমি জীবনেও এটা বিশ্বাস করব না। তোর অনেক সাহস। ওই ছেলেরা কত বাজে, তবুও তুই ওদের সাথে কিভাবে কথা বলেছিলি? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কথাটা বলে সাফা সন্ধ্যার ২ হাত ধরে বলে, "এই দেখ, এখনো আমার হাত ঠান্ডা হয়ে আছে।" সন্ধ্যা খেয়াল করলো। সত্যিই সাফার হাত দুটো স্বাভাবিকের চেয়ে বেশি একটু ঠান্ডা। সাফার দিকে তাকায় সে। তার মাঝে, মাঝে মনে হয় আগের নিজের কার্বন কপি এই সাফা। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে বলে, "তোর জায়গায় আগের আমি থাকলে আমার জ্বর উঠত শিওর।" সাফা মাথা নেড়ে বলে, "তোদের কথা আর জীবনেও বিশ্বাস করব না। আমি তোদের মাঝে পড়ে এসেছি বলে তোরা আমাকে বোকা বানাস, তাই না?" সন্ধ্যার মুখ মলিন হয়। তার নিজেরও তো বিশ্বাস হয় না। মাঝে, মাঝে নিজেকে কেমন অচেনা লাগে। মনে হয় সে অন্য কাউকে নিজের মাঝে প্রতিনিয়ত লালন করে। কিন্তু এসবের কারণ মনে পড়লে সন্ধ্যার কষ্ট হয়। এই তো এখনো হচ্ছে। বড় করে শ্বাস ফেলে একটা। ডান হাত সাফার গালে রেখে মলিন স্বরে বলে, "একটা কথা মনে রাখবি, যাদের দেয়ালে পিঠ থেকে যায় তারা সবাই বাঁচে না। অনেকেই রাস্তা খুঁজে না পেয়ে সেদিকে দেয়ালের পিঠ ঠেকিয়ে নিজের প্রাণ হারায়। আর যারা বেঁচে ফেরে তারা সেই শক্ত দেয়াল ভেঙে দেওয়ার জন্যই বাঁচে।" সাফা মুখ কুঁচকে বলে, "এত কঠিন কথা, এর চেয়ে পড়াশোনা সহজ। তোর কথা কিছুই বুঝলাম না।" সন্ধ্যা সাফার হাত ধরে শপের ভেতরে যেতে যেতে বলে, "বুঝতে হবে না। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে সেদিন নিজেই বুঝে যাবি। ভেতরে আয়।" সামনে অনেক জুতো সাজানো, যেখানে সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। জাবিরের কোলে সৃজন। সন্ধ্যা একটি টুলে বসে আছে, বেশ কয়েকটি চটি সামনে রাখা। সন্ধ্যা ডান পা উঁচু করে চটি পায়ে দিতে নিলে দোকানদার তার পা ধরে পরিয়ে দিতে নেয়। ব্যাপারটি সন্ধ্যা খেয়াল করতেই দ্রুত পা নামিয়ে নেয়, যেন কিছু দেখে ভয় পেয়েছে। দোকানে বসা লোকটিও অবাক হয়ে জিজ্ঞেস করে, "কি হয়েছে আপা? পয়রা পইরা দেখেন এইটা, আপনার পায়ে ঠিক হইব।" সন্ধ্যা ঢোক গিলল। কিছু মনে পড়ে গেল বোধ হয়। আর তার আর আকাশের বিয়ের পর পর একবার আকাশের সাথে জুতো কিনতে এসেছিল এরকম একটা শপে। দোকানদার তার পায়ে হাত দিতে নিলে আকাশ সেই লোককে ধমকে জিজ্ঞাসা করেছিল, "বউ কার?" লোকটি উত্তর ছিল, "স্যার আপনার।" এরপর আকাশ লোকটির গালে একটি থাপ্পড় দিয়ে বলেছিল, "বউ আমার, পায়ে হাত দিচ্ছিস তুই? হিসাব তো মিলল না, তাই একটা ডোজ দিলাম।" কথাগুলো সন্ধ্যায় স্পষ্ট মনে আছে। সেই দিনগুলোর একটি দৃশ্য আজও কি ভীষণ স্বচ্ছ। সন্ধ্যা ডানে বাঁয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশ এখানে নেই। শুধু এখানে নয়, এই বাংলাদেশেই নেই। শুধুমাত্র তার জন্যই। তাকে সহ্য করতে পারে না বলে। তবুও সন্ধ্যার দৃষ্টি মাঝে মাঝে এলোমেলো হয়। মেয়েটার অস্থির লাগলো ভীষণ। হঠাৎ করে সন্ধ্যা উঠে দাঁড়ালো। দোকানদারের উদ্দেশ্যে বলে, "এগুলো রেখে দিন।" কথাটা বলে সন্ধ্যা জাবিরের সামনে এসে জাবিরের কোল থেকে সৃজনকে নিয়ে বাইরে যেতে যেতে বলে, "বাসায় যাচ্ছি আমি। তোরা ভার্সিটি যা। বাসায় জুতো চটি আছে, কিনতে হবে না।" সন্ধ্যার কথায় সবাই অবাক হলো। দ্রুত সন্ধ্যার পিছু পিছু আসে। আর জাবির বলে, "কি হলো? এই তো জুতো পায়ে দিচ্ছিলি। মেয়ে মানুষের এত মুড সুইং ভাই!" সৃজন দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরে পিছনে জাবিরের দিকে তাকিয়ে বলে, "মুড সুইং জাবিল বাই।" জাবির চোখ মুখ কুঁচকে বলে, "হ্যাঁ হ্যাঁ, সবার ভাই আমি। তোর মায়েরও ভাই, তোরও ভাই, জাতির ভাই আমি।" সৃজন মুখে হাত দিয়ে হেসে বলে, "জাবিল ভাই জাতিল বাই।" জাবির আর সৃজনের কথা কেউ আপাতত পাত্তা দিল না। সন্ধ্যা তার স্কুটির কাছে এসে দাঁড়ায়। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে বলে, "সন্ধ্যা, কি হয়েছে তোর বলবি? খিচুড়িও খাইলি না, আর এখন জুতো পরতে গিয়ে বাসায় চলে যাচ্ছিস। এমন আজব বিহিব করছিস কেন?" সন্ধ্যা মৃদু স্বরে বলে, "কিছু হয়নি। ঘুম পাচ্ছে আমার। বাসায় গিয়ে ঘুমাবো, তোরা ক্লাসে যা। কাল দেখা হবে।" সাহিব একজোড়া চটি কিনে নিয়ে মাত্র দোকান থেকে বের হয়। সন্ধ্যাদের দেখে এগিয়ে এসে সন্ধ্যার পায়ের কাছে চটি জোড়া শব্দ করে রেখে বলে, "জীবন কারো জন্য থেমে থাকে না। এটা সন্ধ্যার কমন ডায়লগ। ওর কমন ডায়লগ এটা হওয়া অস্বাভাবিক নয়। কারণ তার জলজান্ত প্রমাণ সন্ধ্যা নিজেই, তাই না?" সাইফের কথা শুনে সবাই সাইফের দিকে তাকায়। সন্ধ্যা ঢোক গিলল। মাথা তুলল না সে। চটি জোড়ার দিকে চেয়ে বলে, "এসব কেন বলছিস?" সাইফ সৃজনকে কোলে নিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বলে, "কারণ তুই আকাশ ভাইয়াকে ছাড়া জীবন চালিয়ে নিয়ে গেলেও সামান্য জুতো কেনা থামিয়ে দিয়েছিস।" সন্ধ্যা সাথে সাথে মাথা উঁচু করে ঘোর প্রতিবাদ করে বলে, "মোটেও না, আমি।" সাইফ মাঝখান থেকে বলে, "সৃজন তোকে দেখছে।" সন্ধ্যা সৃজনের দিকে তাকালে দেখল বাচ্চা ছেলেটি মায়ের দিকে এমনভাবে চেয়ে আছে যেন এক্ষুনি কেঁদে দিবে।
সন্ধ্যা দ্রুত তার ঝাপসা চোখজোড়া নামিয়ে নেয়, চোখ বুজে নিজেকে সামলাতে চায়। সকলের মুখ থমথমে হয়ে যায়। এতক্ষণ সাইব একা বুঝেছিল, এখন সকলেই বুঝেছে সন্ধ্যার ব্যাপারটি। কয়েক সেকেন্ডের মাঝে সন্ধ্যা নিজেকে সামলে নেয়, দু হাতে চোখ ডলে চোখ মেলে সৃজনের দিকে চেয়ে হেসে ডাকে, আব্বা। মায়ের হাসি মুখ দেখে সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। দু হাত বাড়িয়ে দেয় সন্ধ্যার কাছে আসার জন্য। সন্ধ্যা কোলে নিতে চায় সৃজনকে, তখনই জাবিরের নজরে আসে একটি ছেলে সন্ধ্যার দিকে হুমড়ি খেয়ে পড়বে পড়বে ভাব। জাবির দ্রুত সন্ধ্যার হাতের বাহু বরাবর ধাক্কা দেয় ডান দিকে। ফলস্বরূপ সন্ধ্যা ডান দিকে দাঁড়ানো সাফার সাথে জোরে ছুড়ে ধাক্কা খায়। সন্ধ্যা নিজেকে সামলে নিলেও সাফা উল্টে পড়ে রাস্তায়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। দ্রুত সাইপ আর সৃজনের দিকে তাকিয়ে সৃজনকে সাইপের কোলে ঠিকঠাক দেখে স্বস্তি পায়। কে ধাক্কা দিল এটা দেখতে সন্ধ্যা বাদিকে ফিরলে চোখে পড়ে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাত্র একটি ছেলে হুমড়ি খেয়ে এসে পড়েছে। তখন ওই পিছন থেকে একটা বড়সড় হাতুড়ি টাইপ কিছু ছেলেটির মাথার পিছনে এসে শক্ত আঘাত করে। ফলে ছেলেটি আরো দু কদম সামনে এগিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথার পাশে শব্দ করে পড়ে যায় সেই হাতুড়ি। সাথে ছেলেটির মুখ থেকে কয়েক দলা রক্ত ছিটকে সন্ধ্যার পায়ের কাছে এসে পড়ে। হঠাৎ এহেন ঘটনায় সন্ধ্যা সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সাফা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে। সন্ধ্যা আর লামিয়া দ্রুত সাফার দিকে এগিয়ে গিয়ে সাফাকে টেনে তোলে। সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছিস? আমাকে কেউ ধাক্কা দিয়েছে, বুঝতে পারিনি আমি। সাফা রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দেহে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয়। সন্ধ্যার দিকে সিটিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই। জাবিরের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বাদিকে তাকায়। জাবির হাঁটু মুড়ে বসে রাস্তায় পড়ে থাকা ছেলেটিকে উল্টো করে দেখল। ছেলেটির মুখের অবস্থা যাকে বলে একেবারে বীভৎস। মুখ সহ পুরো বডি রক্তাক্ত। চেহারা দেখে মনে হচ্ছে পুরো মুখ বিকৃত করে দিয়েছে কেউ। একটুও চেনা যাচ্ছে একটুও চেনা যাচ্ছে। ছেলেটার অবস্থা দেখে জাবির সাহিব সহ সকলের শরীর শিরশির করে ওঠে। সন্ধ্যা দ্রুত পায়ে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়ায়। বিস্ময় কণ্ঠে বলে, কে এটা? আর এর এই অবস্থা কে করলো? জাবির লোকটির মুখ ধরে এপাশ ওপাশ করছিল, বেঁচে আছে কিনা বোঝার চেষ্টা করছে। চোখে মুখে অজস্র বিস্ময়। সন্ধ্যার কথা শুনে আশেপাশে তাকালে তেমন কাউকে দেখতে না পেয়ে চিন্তিত কণ্ঠে বলে, বুঝতে পারছি না, লোকটাকে তো চেনাই যাচ্ছে না, কি বিশ্রী অবস্থা করেছে, কিন্তু বেঁচে আছে। সাইফের কোলে সৃজন এদিক ফিরতে নিলে সাইফ সৃজনের মাথা হাত রেখে বলে, মামা চোখ বন্ধ রাখো, তাহলে অনেক চকলেট দিব। ছোট্ট সৃজন সাইফের কথায় খুশি হয়, দু হাতে সাইফের গলা শক্ত করে ধরে চোখ বুজে হেসে বলে, আত্মা আত্মা সাইফ মামা বালো। সৃজনের কথায় সাইফ মৃদু হাসে। এরপর সে রাস্তায় পড়ে থাকা ক্ষত লোকটির দিকে চেয়ে বলে, একে আমার চেনা চেনা লাগছে। সাথে সন্ধ্যাও বলে, আমারও মনে হচ্ছে ভার্সিটির কেউ। তখনই কয়েকজন ছেলে দৌড়ে এসে দাঁড়ায় জাবিরদের এখানে। তার মধ্যে একজন ক্ষত লোকটির পাশে ধপ করে বসে হাঁসফাঁস কণ্ঠে বলতে থাকে, রনি, এই রনি, ঠিক আছিস রনি? পরিচিত ছেলের সাথে পরিচিত নাম শুনে সন্ধ্যা, সাহেব, জাবির, লামিয়া, সাফা সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। জাবির একবার আহত ছেলেটির দিকে তাকায় তো একবার রনির ফ্রেন্ডের দিকে তাকায়। তার মানে এই আহত ছেলেটি আর কেউ নয়, সন্ধ্যার পেছনে লাগা সেই ছেলে রনি। কিন্তু এর এই অবস্থা কে করলো? জাবির অস্পষ্ট সরে আওড়ায়, রনি। জাবিরের কথাটি রনির ফ্রেন্ডের কানে আসতে সে রনিকে ছেড়ে জাবিরের দিকে তেড়ে গিয়ে জাবিরের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওর এই অবস্থা তোরা করেছিস তাই না? ছাড়বো না তোদের। ছেলেটির কথায় সন্ধ্যারা সবাই অবাক হয়। সাইব সৃজনকে সন্ধ্যার কোলে দিয়ে বলে, সাইডে যা। সন্ধ্যা সৃজনকে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। সৃজন এখনও চোখ বুজে রয়েছে। ওই যে সাইব বলল চোখ বন্ধ রাখলে তাকে চকলেট দিবে, ওটাই মানছে সে। কোল পরিবর্তন হয়ে মায়ের কোলে এসেছে এটাও বুঝেছে। মায়ের গায়ের গন্ধ পেয়ে সৃজন ডাকে, মা। সন্ধ্যা উত্তর করে, জি আব্বা। এখানে কি হয়েছে? সন্ধ্যা সৃজনের পিঠে হাত বুলিয়ে বলে, কিচ্ছু হয়নি আব্বা, তুমি চোখ বন্ধ করে রাখো। সৃজন মেনে নিয়ে চোখ খুলল না। এদিকে সাইব জাবিদের পাশে এসে দাঁড়িয়েছে। রনির ব্যাস তাদের এক ব্যাস সিনিয়র, সে অহেতুক ঝামেলা চাইল না। অতঃপর রনির ফ্রেন্ডের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমরা এসব ব্যাপারে কিছু জানি না, জাবিরকে ছাড়ুন। সাইফের কথা কানে নিল না ছেলেটি, উল্টো সে রেগে জাবিরের গলা চেপে ধরে। এবার জাবির রেগে ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে, একদম গায়ে হাত দিবি না, যত সব সিনিয়র নামের কুত্তার দল। ছেলেটি আবারও তেড়ে আসতে নিলে রনির অন্যান্য ফ্রেন্ডরা তাকে আটকে দেয়।
আহত রনিকে হসপিটালে নিতে হবে, তাই তারা এখান থেকে সময় নষ্ট করলো না। রনিকে নিয়ে গাড়িতে উঠায় দ্রুত। জাবির রাস্তা থেকে উঠে দাঁড়ায়, সাইফের ঘাড়ে হাত দিয়ে আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি ঘোরায়। এই রনি তো সবার অবস্থা খারাপ করে, আর আজ সেই রনির অবস্থা খারাপ অন্য কেউ করেছে। ব্যাপারটি অবিশ্বাস্য লাগছে। সন্ধ্যা সৃজনকে নিয়ে দাঁড়িয়ে কিছু ভাবছে। সে ভার্সিটিতে অমন কাণ্ড বাঁধিয়ে এসে একটু আধটু ভয় পাচ্ছিল। ভয়টা সৃজনকে নিয়ে। ভার্সিটির এসব ছেলেপেলেদের থেকে যতই অসাময়িক নিজেদের রক্ষা করুক, কখনো না কখনো ঝামেলায় পড়তেই হয়। এসব সন্ধ্যা জানে। তাছাড়া ভার্সিটি আসার পর থেকে দেখেছে এই রনি ছেলেটা ভীষণ বেয়াদব টাইপ। কম বেশি সবার পিছনেই লাগতো। কিন্তু আজ তার এই অবস্থা কে করলো এর হিসাব মিলছে না। অমন বিভৎস মুখ, চোখ চোখ পড়লেই সন্ধ্যার শরীর শিউরে ওঠে। তখনই সন্ধ্যার ডান কানের কাছে অপরিচিত ছেলে কণ্ঠে আরেকটি শব্দ ভেসে আসে। আজকের ব্যাটিং জাস্ট ওয়াও ছিল। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দ্রুত ঘাড় ফিরিয়ে পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। আশেপাশে তাকিয়েও তেমন কাউকে দেখতে পায় না। পেছনে দাঁড়ানো লামিয়া আর সাফা এগিয়ে এসে বলে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা চারিদিকে তাকায় আর চিন্তিত কণ্ঠে বলে, কে যেন আমাকে আমার পেছনে এসেছিল, কি সব বলে গেল, তোরা দেখেছিস? লামিয়া সাফা মাথা নেড়ে না বোঝায়। লামিয়া বলে, অনেক মানুষই তো রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কাকে ধরবো, কি বলেছে তোকে? সন্ধ্যা ছোট করে বলে, কিছু না। সৃজন ডান দিকে কোনো একজনের দিকে চেয়ে আছে। হঠাৎ ডান হাতে সেদিকে তাক করে বলে, মা মা দেখো, ইয়া বলো কালো বিলাই, উই যে। সৃজনের কথায় সন্ধ্যা সৃজনের তাক করা হাত অনুসরণ করে সেদিকে তাকায়। চোখে পড়ে একজন লোককে, যে সম্পূর্ণ কালো পোশাকে মোড়ানো। পিছন থেকে একটু আধটু চুল দেখা যাবে তাও দেখা গেল না। সন্ধ্যার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগলো ছেলেটির গা আর মাথা ডানে বামে অনবরত দুলানো। মনে হচ্ছে রাস্তায় নাচতে বেরিয়েছে। সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে, ওটা বিড়াল নয় আব্বা, ওটা জোকার। মায়ের কথা সৃজনের বোধহয় পছন্দ হলো। সে ঘোর বিরোধিতা করে বলে, ওটা তো সাদা বিলাই, সোখেল বিলাই। সন্ধ্যার ফোন বেজে উঠলে সে সৃজনের কথার উত্তর করলো না। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ইরার কল। সন্ধ্যা কল রিসিভ করে ফোন কানে নেয়। কিছু বলার আগেই ওপাশ থেকে ইরার কান্নার কণ্ঠ শুনতে পেয়ে সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, ভাবি, কি হয়েছে ভাবি? ভাইয়া কোথায়? তুমি কাঁদছো কেন? ইরা ফোঁপাতে ফোঁপাতে বলে, সম্মুখে পুলিশ ধরে নিয়ে গেছে সন্ধ্যা, কিছু করো তুমি। কথাটা শুনে মনে হলো সন্ধ্যার মাথায় আসমান ভেঙে পড়ল। তার ভাইয়াকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে? কেন? সন্ধ্যা ঢোক গিলে বলে, কেন ভাবি? ইরা কান্না গিলে নিয়ে বলে, আমি কিছুই জানি না। তোমার ভাইয়া ভার্সিটি যাবে বলে বেরিয়েছিল, তখনই পুলিশ এসে কিছু না বলেই নিয়ে গেল। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। তার ভাইয়াকে জেলে দেখার ভাগ্য থেকেও সে বঞ্চিত হলো না। মেয়েটা নিজেকে সামলে কোনো মতে বলে, চিন্তা করো না ভাবি, আসছি আমি। কথাটা বলে সন্ধ্যা কল কেটে দেয়। এদিকে সাইব জাবির এসে দাঁড়িয়েছে এখানে। সন্ধ্যাকে এরকম রিয়াকশন দিতে দেখে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা ঝাপসা চোখে চেয়ে বলে, আমার ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন আমি কি করব? সন্ধ্যার কথায় সকলে বিস্মিত হয়। সৌম্য ভাইয়াকে জেলে কেন নিয়ে যাবে? আজব তো। আপাতত এসব প্রশ্নের উত্তর খোঁজা বাদ দিল সবাই। জাবির সৃজনকে কোলে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, দ্রুত পুলিশ স্টেশনে চল, সৌম্য ভাইয়াকে লকআপে ঢোকানোর আগেই ওখানে পৌঁছাতে হবে। সন্ধ্যাকে এখনো থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জাবির সন্ধ্যার দিকে চেয়ে আবারও বলে, আরে সাহসী রানী, ভেঙে পড়ছিস কেন? আমরা থাকতে সৌম্য ভাইয়াকে লকআপে ঢোকানোর ক্ষমতা কারো বাপের হবে না। বি পজিটিভ। শীর্ণ আদো আদো স্বরে বলে, জাবিল মামাল বাপেল ক্ষমতা নেই। জাবির সৃজনকে নিয়ে আর তার বাইকের দিকে যেতে যেতে বলে, আমার বাপের বহুত ক্ষমতা, আজ দেখাবো চল। কিন্তু তোর বাপের ক্ষমতা নেই। সম্বন্ধীকে পুলিশ ধরে নিয়ে যায় আর তোর বাপ বিদেশ বসে থাকে। কথাটা বলতে বলতে জাবির সৃজনকে বাইকে বসিয়ে দিয়ে সে বাইকে উঠে বসে। সৃজন কিছু বলল না। বাইক পেয়ে সে এখন খুশি। দু হাত শক্ত করে সামনে ধরে রেখেছে। জাবির বাইক স্টার্ট দেয়। পেছনে সাইফ উঠে বসলে জাবির বাইক স্টার্ট করে। পেছনে সন্ধ্যা স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয়। সন্ধ্যার পেছনে সাফা। সন্ধ্যাদের পেছনে লামিয়া তার স্কুটি নিয়ে আসছে। পুলিশ স্টেশনের সামনে এসে সৌম্য পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাথে তিনজন পুলিশ।
এগোয় ভেতরে যাওয়ার জন্য। সৌম্যর হাতে হাত করা নেই। সৌম্যর পড়াতে দেয়নি। সে বলেছে সে নিজেই আসবে, এসব পড়াতে হবে না। ইরার কথা মনে পড়ছে ভীষণ। কানে বাজছে ইরার কান্না। আজ অনেকগুলো দিন পর আজ আবারও নিজেকে এতটা অসহায় লাগলো। ঠিক কি করবে, কি করা উচিত ভাবতে পারছে না। তখনই পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়ায় সন্ধ্যা, জাবির আর লামিয়ার বাইক স্কুটি। সন্ধ্যা পেছন থেকে সৌম্যকে দেখল। সে দ্রুত স্কুটি থেকে নেমে বড় বড় পায়ে এগিয়ে যায় আর শব্দ করে ডাকে, সৌম্য ভাইয়া। বনুর কণ্ঠ পেয়ে সৌম্যর পা থেমে যায়। পিছু ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে ঢোক গিলল। সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। কান্না ভেজা কণ্ঠে বলে, ভাইয়া তুমি এদের সাথে এখানে কেন এসেছো? ওদের বলনি কেন তুমি কিছু করনি? সৌম্য কি বলবে বুঝলো না। সামনে তাকিয়ে সন্ধ্যার ফ্রেন্ডদের দেখে অবাক হলো না, দীর্ঘশ্বাস ফেলল শুধু। সৃজন সৌম্যকে দেখে হাত পেতে দেয় আসার জন্য। ডাকে, সৌম্য মামা আমাকে কুলি নাও। সৌম্য অসহায় দৃষ্টিতে তাকালো, ছোট করে বলে, নিব আব্বু। জাবির এগিয়ে এসে দাঁড়ায় সৌম্যর সামনে। একজন পুলিশ বলে, আসামির থেকে দূরে থাকুন। জাবির ডান হাত উঠিয়ে ধমক দিয়ে বলে, এই তোরা দূরে সর। পুলিশ তিনজন জাবিরকে দেখে সাথে সাথে মাথা নিচু করে নেয়। সৌম্যর থেকে দূরে সরে বলে, সরি স্যার। সৌম্য বিরক্ত হয়ে বলে, জাবির ওরা তোমার গুরুজন। জাবির অনুতপ্ত স্বরে বলে, সরি ভাইয়া। এরপর আবারও কিছু বলতে নেয়। তার আগেই সৌম্য বিদ্রূপ হেসে বলে, তোমার ফ্রেন্ডের হাজবেন্ডের বাবাকে নাকি আমি মেরেছি বুঝলে, এজন্য আমাকে সম্মানের সাথে এখানে এনেছে। জাবির, সাইব, লামিয়া, সাফা সকলে অবাক হয় সৌম্যর কথায়। সন্ধ্যা তার ভাইকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া এসব কি বলছো তুমি? সৌম্য ঢোক গিলল। জাবির আর সাইফের দিকে তাকিয়ে বলে, বনুকে সাবধানে বাড়ি পৌঁছে দিও। কথাটা বলতেই সন্ধ্যা রেগে বলে, কিসের বাড়ি পৌঁছে দেবে? আমি কোথাও যাব না তোমাকে রেখে। তুমি জেলে যেতে চাইছো কেন ভাইয়া? ভাবি তোমার জন্য কাঁদছে, তুমি আমার সাথে বাড়ি যাবে, এসো। জাবির বলে, ভাইয়া আপনি সন্ধ্যাকে নিয়ে বাড়ি যান, আমি এদিকটা সামলাচ্ছি। জাবিরের কথাটা শেষ হতে পেছন থেকে আকাশের গরুগম্ভীর কণ্ঠ ভেসে আসে, আচ্ছা তুই সামলে নিবি? পরিচিত কণ্ঠ শুনে সৌম্য সামনে তাকায়, সাথে তাকায় সন্ধ্যা। দুজনের চোখ মুখে বিস্ময়, তবে সৌম্য বোধহয় কমই অবাক হলো। আন্দাজও করেছিল কিছুটা, আকাশ ছাড়া তাদের লাইফ ফেল করার মতো আর কেই বা আছে। কিন্তু সন্ধ্যার দৃষ্টিতে অসম্ভব বিস্ময়। পায়ের তলা কাঁপছে মনে হলো। চোখ জোড়া ভরে ওঠে মুহূর্তেই। কতগুলো মাস পর দেখলো আকাশকে, শরীরটা কাঁপছে যেন। জাবির উল্টো ঘুরে দাঁড়ায়, তাকায় আকাশের দিকে। সাথে সাইব, সাফা, লামিয়াও তাকায়। সাইব, জাবির, সাফা কেউ আকাশকে চিনতে পারলো না, কারণ তারা আকাশ নামে নামে চেনে, মুখে নয়। কিন্তু লামিয়া আকাশকে এক দেখায় চিনতে পারে। অবাক হয় প্রচণ্ড। রাস্তার পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি দাঁড় করানো। সামনে আকাশ দাঁড়ানো। তার দুপাশে কয়েকজন লোক। আকাশের পরনে সাদা রঙের স্যুট প্যান্ট, চোয়াল শক্ত। দৃষ্টি জাবিরের দিকে। জাবির ভুরু কুঁচকে চেয়ে আছে। বুঝতে পারছে না লোকটা তার দিকে এভাবে চেয়ে আছে কেন। আকাশ তাকায় সৌম্যর দিকে। চোখাচোখি হয় দুজনের। আকাশ সৌম্যর দিকে চেয়ে পুলিশদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে, মিস্টার সৌম্য এখনো বাইরে কেন? হোয়াই? অ্যান্সার মি বাস্টার্ড। সব পুলিশ আকাশের হুঙ্কারে থরথর করে কেঁপে ওঠে। সৌম্য নির্জীব চোখে চেয়ে রইল। সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। নতুন করে অবাক হলো না, কিন্তু কষ্ট, দুঃখ সেসব কি করে এড়াবে সে? কথা বলার শক্তি পায় না। মেয়েটা দু হাতে তার ভাইকে সাপটে ধরল। সে তার সৌম্য ভাইয়াকে কিছুতেই জেলে দিবে না। সে মরে গেলেও না। সন্ধ্যার দু চোখ ফেটে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অসহায় দৃষ্টিজোড়া আকাশের পানে। হঠাৎ করে আকাশকে দেখে সে কেমন যেন ভেঙে পড়েছে। পারছে না নিজেকে সামলাতে। ওদিকে জাবির দু কদম এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, এই মিস্টার, ওনাকে জেলে দেওয়ার তুই কে? হু আর ইউ? বাকিটুকু বলার আগেই আকাশ হনহন করে এগিয়ে এসে জাবিরের বুক বরাবর জোরে সোরে একটা লাথি মেরে দেয়। জাবির মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। ফলস্বরূপ ছিটকে উল্টে পড়ে। কোলে থাকা সৃজন হাত ফসকে পড়ে যায়। ছেলেটা ভয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ ডান হাতে সৃজনের বাঁ হাত টেনে ঝুলিয়ে ধরে রাখে। সোনালি চোখ দুটো রাগের চোটে জ্বলছে মনে হলো। রাগান্বিত দৃষ্টি ঘুরে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা সম্মুখে ছেড়ে দৌড়ে আসতে নেয় আর চেঁচিয়ে ডাকে, সৃজন। আকাশ বাঁ হাত পকেটে থাকা পিস্তল বের করে সৃজনের মাথায় ঠেকিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এই স্টপ।
সন্ধ্যার পর থেমে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। বাবা ছেলের কপালে পিস্তল ধরেছে এটাও দেখার বাকি ছিল। আবার মনে হয় সে অবাক কেন হচ্ছে, এটাই তো স্বাভাবিক। সৃজন মায়ের দিকে চেয়ে কেঁদে বলে, মা, আমি পলে গেলাম, আমাকে বাঁচিয়াও। ছেলের দিকে চেয়ে সন্ধ্যার বুক ফেটে কান্না আসে। সে কি করবে এখন? দমবন্ধ লাগে তার, মস্তিষ্ক ফাঁকা লাগে। চলবে ইনশাআল্লাহ।